ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। মামলা থেকে অব্যাহতি চেয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এই শুনানি করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে সে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার অভিযোগ গঠনের শুনানি চলছিল। সেই অভিযোগ গঠনের গত ১ জুলাই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি তার শুনানি শেষ করেন এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার এটি আদেশের জন্য দিন ধার্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামি। আমরা তার মুখেই শুনবো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলার ৪ শুনানির জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে ৪ শুনানি সম্পন্ন হয়েছিল। আজকে ডিফেন্স কাউন্সিলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে ৪ শুনানির জন্য দিন ধার্য ছিল। ডিফেন্সের পক্ষে ৪ শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এটি ছিল আজকে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই ৩ জনের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী ১০ জুলাই ২০২৫। ওনার সাথে ওই যারা পলাতক কথা হয়নি, ফলে তাদের পক্ষে যে বক্তব্য তা গ্রহণযোগ্য নয়। আসলে বলছে যে আইনের কথা যেটা বলেছেন যে এই আইনটা ২৪-এর জি, এই মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে ২টি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন। একটি হলো যে এই যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এটি একটি যুদ্ধাপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ওনাদের আর্গুমেন্ট। আমরা বলেছি এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। ২ নাম্বার, ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। এটি আমাদের পক্ষ থেকে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক মানে হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশনে পড়তে গেলে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়। এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই, যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। অতএব চার্জ ফ্রেম হলেই বোঝা যাবে, যখন সাক্ষ্য আসবে, যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন হবে, তখন বোঝা যাবে যে এটি ঘটেছে কি ঘটে নাই। সেজন্য আমরা চার্জ ফ্রেমের আবেদন করেছি। রাজাকারের বাচ্চা যে বক্তব্য সেটিকে অপব্যাখ্যা করা হয়েছে। ২ নম্বর হচ্ছে যে পুলিশ হত্যা হয়েছে শত শত, সেটির বিষয়ে এখানে সেভাবে আসে না। এই পয়েন্টগুলো তুলেছেন। এ ব্যাপারে প্রসিকিউশনের ব্যাখ্যা কি? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটাও বলেছে। যে আমাদের ব্যাখ্যা এটাই একই, সেটা হলো এটি সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার
আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। একটা বিষয় যেটা হলো যে উনি দুইটা চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি হলো যে আশুলিয়া যে পুড়িয়ে মেরে ফেলার ঘটনাটা, এটাতে উনি বলেছেন সেখানে ততক্ষণে চলে গেছেন। আর এটা হলো চাংখারপুলের ঘটনা যখন ঘটেছে তখন উনি চলে গেছেন। এগুলো বিষয়ে প্রসিকিউশনের ব্যাখ্যা কি? ব্যাখ্যা একই, সেটা হলো এই যে এটা সত্য কি অসত্য সেটা বিচারে নির্ধারণ হবে। আর প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছিলাম যে উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেথাল উইপন ব্যবহার করে হত্যা, সেই অর্ডারটা তখনও চলছিল। উনি চলে গেছেন কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা, অর্ডারের প্রিভিলেন্সটা তখনও বিদ্যমান ছিল। এজন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। এটাই প্রসিকিউশন। থ্যাংক ইউ। আর্গুমেন্ট তো এখানেই করে দিলাম, এখন তো অর্ডার দিলে হয়ে যায়। কথা বলছিলেন গাজী MH তামিম, প্রসিকিউটর। তিনি যেটি বলছেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমির হোসেন, যিনি রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, তিনি যে যুক্তিগুলো দিয়েছেন, তিনি বলেছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেছেন যে অনেক পুলিশ হত্যা হয়েছে, সেগুলোকে বিচারের আওতায় আনা হচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলোতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন যেটি বলছেন যে এইখানে যে ট্রায়াল হবে, অর্থাৎ এই যে অভিযোগ গঠনের শুনানি তো শেষ হলো, এই অভিযোগ গঠন যখন হবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার যদি অভিযোগ গঠন হয়, চার্জ ফ্রেম হয়, এবং তারপরেই এই ট্রায়ালে গিয়ে এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন এবং সেখানে এটি নির্ধারিত হবে যে শেখ হাসিনা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আছে কি নেই, তিনি নির্দেশ দিয়েছেন কি না, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, যে তদন্ত করা হয়েছে, সেগুলোর আসলে কতটুকু সত্যতা রয়েছে, সেই বিষয়গুলো তখন গিয়ে আসলে কথা বলার সুযোগ হবে। এবং তারা বলছেন যে এখানে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতেই এই অপরাধটি হয়েছে, যেটি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে, এবং তারা এই অভিযোগ গঠনের জন্য তারা আবেদন করেছেন এবং তারা আশা করছেন যে ট্রাইব্যুনাল এই অভিযোগ গঠনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচার শুরু হবে আগামী বৃহস্পতিবার।